আমি কোনোভাবে চলছি, কোনো সেভিংস করতে পারছি না 30,000 টাকা। এটার কারণ কি? এটার কারণ কি কারণ হচ্ছে যে আগে হয়তো আমি 1 মণ চাল যে দামে কিনতাম, এখন সেটার দাম আরো 200 বা 300 টাকা বেশি। তেলের দাম যেটা ছিল এখন হচ্ছে আসসালামু সেটা। আলাইকুম। হ্যালো। হ্যাঁ, কেউ কিছু বলছেন? হ্যাঁ, ভালো করে শুনতে পাচ্ছেন? হ্যাঁ। নাজিম ভাই আমাকে 2 দিন ফোন দিয়েছিলেন, 2 দিন আমি ধরতে পারিনি, খুবই দুঃখিত। না না, ফোন দিয়েছেন না, আমি আসলে ওই কেউ কি অন একটু করে মেডিকেল ফোনে কথা আসলাম, একটু বলতেছে নাকি? ব্যস্ততার মধ্যে ছিলাম। আপনি মিউট করে দেন সবাই রে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, টেনশন কমছে? মিউট কেমনে করব? ম্যাম পার্টিসিপেন্টে গিয়ে সেখানে মিউট অল অপশনস একটা আছে, এই হোয়াইট বোর্ড শেয়ারিং বন্ধ করতে হবে। এখন ঠিক আছে, সে মিউট হইছে। শোনা যায় আমার কথা? জি, তাহলে তো মিউট কেউ হয়নি। জি ম্যাম, শুনতে পাচ্ছি আপনার কথা। আচ্ছা, মূল্যস্ফীতি যে কথা বলছিলাম আমরা, যে এখন দাম বৃদ্ধি পেয়েছে সেই কারণে আমি আর 30,000 টাকায় আগের মতো জিনিসপত্র কিনতে পারছি না এবং সেভিংসও করতে পারছি না। তো জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে, তাই না? এই যে জিনিসপত্রের দাম বৃদ্ধির সাথে আমার এই যে বেতন, সেভিংস সবকিছু কিন্তু রিলেটেড। যে আগে জিনিসপত্রের দাম কম ছিল, তাই আমি সেই টাকার ভিতরে বা অল্প টাকার ভিতরেই ভালোভাবে সংসার চালিয়ে আবার সেভিংস করতে পারছিলাম। কিন্তু এখন জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে আগের যে 30,000 টাকাটা, সেই 30,000 টাকাটা এখন আমার কাছে আর 30,000 মনে হচ্ছে না। কারণ আমি 5,000 টাকা সেভিংস করতে পারছি না। আমার কাছে যদি 35,000 টাকা থাকতো, তাহলে আমি 5,000 টাকা সেভিংস করতে পারতাম। মানে আগের 30,000 টাকা এখনকার 35,000 টাকার সমান বা 40,000 টাকার সমান। এটাই তো ঘুরে দাঁড়াচ্ছে, তাই না? আমি সেভিংস কখন করতে পারবো? যখন আমার কাছে 5,000 টাকারও বেশি থাকবে। এখন যেহেতু 5,000 টাকা বেশি থাকছে না, 30,000 টাকা পুরোটাই শেষ হয়ে যাচ্ছে, তাহলে আরো যদি আমার কাছে 5,000 টাকা বেশি থাকতো, তাহলে আমি ওই 5,000 টাকা সেভিংস করতে পারতাম। মানে আগের যে 30,000 আর এখনকার 30,000 আমার কাছে সমান না। আগের 30,000 আর এখন যদি আমার কাছে 35,000 থাকতো, তাহলে মনে হতো যে সমান টাকা। ঠিক না? যে এই 30 থেকেও আমি 5,000 টাকা সেভিংস করতে পারতাম, এখন আমি 35,000 থেকেও 5,000 টাকা সেভিংস করছি। তাহলে আগের 30,000 আমার কাছে বেশি ভালো ছিল এখনকার 30,000-এর থেকে। তাহলে আগের টাকাটা আমার কাছে বেশি ভালো, মানে আগের টাকাটার মূল্য বেশি ছিল, এখনকার টাকার মূল্যটা আমার কাছে একটু কম। এই যে টাকার মূল্য কমে যাওয়া, এটাকে বলা হয় হচ্ছে জি। মুদ্রাস্ফীতি। দাম বৃদ্ধির কারণে, জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে মানুষ, অর্থের যদি মূল্য পূর্বের তুলনায় কমে যায়, সেটাকে বলা হয় হচ্ছে মুদ্রাস্ফীতি। আরো ভালোভাবে বোঝানো যায় মুদ্রাস্ফীতি বিষয়টা, যে ম্যাম, জিনিসপত্র যদি বাজারে, যদি জিনিসপত্র পর্যাপ্ত পরিমাণে না থাকে কিন্তু তার তুলনায় যদি চাহিদা বৃদ্ধি পায় বা মানুষের কাছে টাকার পরিমাণ বৃদ্ধি পায়, টাকার পরিমাণ বৃদ্ধির কারণে যদি চাহিদা বৃদ্ধি পায়, সেক্ষেত্রেও কিন্তু মুদ্রাস্ফীতি হয়। কিভাবে? দেখো, যে আগে মানুষের হাতে অল্প টাকা পয়সা ছিল, টাকা পয়সা বেশি না থাকলেও তো মানুষের চাহিদা বেশি হবে না। যে সাপোজ এই বেতনের কথাই বলছিলাম, যে আমার কাছে 30,000 টাকার মানে 2 বছর আগে আমি 30,000 টাকা পেতাম, তখন আমি 30,000 টাকার সমপরিমাণ হচ্ছে আমার চাহিদা তৈরি করে 30,000 ভিতরে সংসার চালাতাম। এখন আমার বেতন হঠাৎ করে হয়ে গেল 70,000 টাকা 2 বছর পর। তখন কি আমি 30,000-এ যেভাবে মানে হিসাব করে করে একটু গরিবী হালে চলাফেরা করতাম, সেভাবে চলাফেরা করব না। আমি চেষ্টা করব হচ্ছে যে আমার বাসায় প্রয়োজনীয় আরো অনেক জিনিসপত্র দরকার, হয়তো আগে ছোট ফ্রিজ ছিল, একটা বড় কিনলাম, বা ফ্রিজ ছিল ডিপ ফ্রিজ কিনবো, বা এখন অনেক গরম এসি কিনবো, এসব কথা আমি চিন্তা করব। তার মানে কি, টাকা বৃদ্ধির সাথে সাথে আমাদের হচ্ছে চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এই যে সবার হাতে বেশি টাকা চলে যাওয়ার কারণে মানুষের যে চাহিদা বৃদ্ধি পায়, এবং চাহিদার তুলনায় যদি বাজারে আবার কি জিনিসপত্র না পাই, মানুষ জি চাহিদা তৈরি করেছে, এখন সবার ঘরে ঘরে এসি প্রয়োজন, কিন্তু যে পরিমাণ এসি চাহিদা, সেই পরিমাণ যদি বাজারে এসি না থাকে, তখন এসির যারা কোম্পানি বা যারা ডিলার বা দোকানদার, তারা কি করবে? এসির দাম বাড়িয়ে দিবে না? জি হুম। এই যে মানুষের হাতে টাকা বেশি হয়ে গেছে, এই কারণে চাহিদা বৃদ্ধি পেল, কিন্তু চাহিদা বৃদ্ধির তুলনায় উৎপাদন বেশি হলো না।
সেই কারণে দাম বৃদ্ধি পেল। একটার সাথে একটা রিলেটেড, যে মানুষের হাতে টাকা বৃদ্ধির কারণে জিনিসপত্রের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, চাহিদা বৃদ্ধির কারণে দাম বেড়ে যাচ্ছে। এই যে দামের সাথে রিলেটেড, এই যে দাম বৃদ্ধি পাওয়াটাকে বলা হয় স্ফীতি, মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি। মূল্যস্ফীতি। কেউ একটা মনে হয় কোনো কোশ্চিন করতে চাচ্ছিল। আমাদের এই বাজেটের মুদ্রাস্ফীতি হচ্ছে 6.5% ধরা হয়েছে। এই অর্থ বছরে আমাদের জিডিপির আকার, মোট জিডিপির আকার, মোট জিডিপির আকার আর বাজেট কিন্তু এক না। মোট জিডিপি এর আকার, জিডিপিটা বোঝাচ্ছে জিডিপিটা কি। জিডিপির আকার হচ্ছে 62,44,578 কোটি টাকা। হুম, এখন এই যে জিডিপির আকার, জিডিপি এটা এটা ইংলিশে জিডিপি হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এটাকে বলা হয় জিডিপি। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট হচ্ছে একটা অর্থ বছরে সরকার, মানে একটা অর্থ বছর হিসাবে সরকার হিসাব করে যে একটা দেশের, যে জুলাই থেকে জুন পর্যন্ত যেই পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদন হবে, যে পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদন হবে সেটার যে আর্থিক মূল্য, সেটাকে বলা হচ্ছে যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এই গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট আকার ধরা হয়েছে আমাদের এই যে 25-26 সাল অর্থ বছরের জন্য 62,44,578 কোটি টাকা। মানে এক বছরে আমাদের দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে যত ধরনের জিনিসপত্র উৎপাদন হবে সেটার যে আর্থিক মূল্য, সেটাকে বলা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি। এডিপি, এডিপিতে হচ্ছে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমাদের এই যে অর্থ বছর, সেখানে কি পরিমাণ বাজেট দেয়া হয়েছে। উন্নয়ন কর্মসূচি বা উন্নয়ন কর্মকাণ্ড হয় একটা দেশে প্রতি বছর, যেমন রাস্তাঘাট তৈরি, আহ এরপরে হচ্ছে যে অবকাঠামো, সরকারি অফিস আদালত বা স্কুল কলেজ নির্মাণ, এই ধরনের মানে আমাদের সাধারণ জনগণ যেই সব অবকাঠামো দ্বারা উপকৃত হবে, এই ধরনের অবকাঠামো নির্মাণের জন্য সরকার যে বাজেটটা দেয় সেটাকে বলা হয় এডিপি বা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাংলায়। এইটার পরিমাণ ধরা হয়েছে 2,30,000 কোটি টাকা। তাহলে এডিপির পরিমাণ হচ্ছে 2,30,000 কোটি টাকা। এটাও 3 স্টার। এই এডিপিটা থেকে দুই ধরনের প্রশ্ন হয়। এডিপির আকার কত, যে 2,30,000 কোটি টাকা। আবার এটা হচ্ছে মোট বাজেটের, মোট বাজেটের কত অংশ। আমাদের বাজেট কত ছিল? 7,90,000 কোটি টাকা। এই 90, এটার ভিতরে কত শতাংশ হচ্ছে এডিপিতে ব্যয় করা হবে, সেটা আবার প্রশ্ন আসে। এটা হচ্ছে মোট বাজেটের 29.11%। এটা মোট বাজেটের হচ্ছে 29.11%। 29.11% হচ্ছে এডিপিতে খরচ করা হবে। যে সরকার যে খরচগুলা করবে, মোট হচ্ছে সরকারের খাত হচ্ছে, মোট খাত 19টা। 19টা খাতে হচ্ছে সরকার খরচ করে থাকে। 19টি মোট খাত হচ্ছে 19টি। এই খাতগুলোতে সরকার খরচ করে। তার ভিতরে প্রধান খাত, প্রধান খাত 3টি। কারো জানা আছে এই খাতগুলো কি কি? প্রধান খাত
স্বাস্থ্য শিক্ষা চিকিৎসা শিক্ষা চিকিৎসা জনপ্রশাসন, আর একটা হচ্ছে অবকাঠামো স্বাস্থ্য চিকিৎসা ঠিক আছে। ইনফ্রাস্ট্রাকচার। হুম শিক্ষা ও প্রযুক্তি হচ্ছে 2 নম্বরে, 1 নম্বরে হচ্ছে জনপ্রশাসন। সরকারি কাজকর্ম পরিচালনার জন্য সরকারের প্রচুর কর্মচারীর প্রয়োজন হয়, যেমন স্কুল কলেজের শিক্ষক, এরপরে অফিস আদালতে যে সকল সরকারি কর্মচারী কর্মকর্তা রয়েছে, এই সকল কাজকর্ম পরিচালনার জন্য পুলিশ এটার ভিতরে আছে। এরপরে হচ্ছে আমরা যে হসপিটালে যাই, হসপিটালে ডাক্তারদের বেতন দিতে হয় সরকারকে। আমরা সেবা নেওয়ার জন্য আর কোথায় যাই? সেবা নেওয়ার জন্য যাই, আদালতে যাই, সেখানেও হচ্ছে সরকারি কর্মচারী কর্মকর্তা আছে। মানে যেখানে যেই সব জায়গা থেকে জনসাধারণ উপকৃত হয়, সেবা পায়, সেই সব জায়গায় তো সরকারি কর্মচারী কর্মকর্তা থাকে। এদের বেতন বাবদ সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। এটাই হচ্ছে মানে বাজেটের সব থেকে বরাদ্দকৃত হচ্ছে খাত। সব থেকে বেশি খরচ করতে হয় এই যে জনপ্রশাসনে যে সকল কর্মচারী কর্মকর্তা আছে, তাদের বেতন ভাতা বাবদ এবং সেগুলোর আবার অবকাঠামো নির্মাণ বাবদ যে সকল খরচ হয়, সেটাকে বলা হচ্ছে জনপ্রশাসনের খরচ। এটা হচ্ছে মোট খরচের 23.5%, প্রায় 23.56% এই জনপ্রশাসনে খরচ হয়। এরপরে যেটা সর্বোচ্চ বরাদ্দকৃত খাত, সেটা হচ্ছে শিক্ষা ও প্রযুক্তি। এরপরে যে সেক্টরে সরকার খরচ করে সেটা হচ্ছে শিক্ষা ও প্রযুক্তি। 3 নাম্বার হচ্ছে পরিবহন ও যোগাযোগ। পরিবহন ও যোগাযোগ, এই যে রাস্তাঘাট তৈরি করতে হয়, সেতু নির্মাণ করতে হয়, কালভার্ট তৈরি করতে হয়, এই সেক্টরে হচ্ছে সরকার খরচ করে হচ্ছে 9.03%। আর শিক্ষা খাতে হচ্ছে 14.00 মানে 14% খরচ করে। তাহলে সর্বোচ্চ বরাদ্দকৃত খাত হচ্ছে জনপ্রশাসন, এরপর শিক্ষা ও প্রযুক্তি, 3 নাম্বার হচ্ছে পরিবহন ও যোগাযোগ। প্রশ্ন আসে যে কোন খাতে এবার 25-26 অর্থ বছরে মানে বাজেটে কোন খাত সর্বোচ্চ বরাদ্দকৃত? 3টাই অপশনে দিবে, এর সাথে অন্য একটা দিবে। তো এবার সব থেকে বেশি বরাদ্দ হয়েছে জনপ্রশাসনে। প্রায় সব সময় জনপ্রশাসনে থাকে, কোনো মানে এক্সেপশনাল কিছু হয়ে গেলে পরিবহনে থাকে অথবা স্বাস্থ্যতে থাকে বা শিক্ষাতেও কোনো কোনো সময় থাকে, কিন্তু জনপ্রশাসনে ম্যাক্সিমাম টাইম থাকে। সব থেকে বেশি বরাদ্দ দিতে হয় জনপ্রশাসনে, কারণ এই এই খাতে প্রচুর টাকা দিতে হয় সরকারকে। বাজেটে আরেকটা বিষয় আমাদেরকে পড়তে হয়, এটা তো মানে একেবারে মূল কিছু জিনিস যেগুলো আমাকে জানতেই হবে, একবার বলে দিই। এটা হচ্ছে আমাদের 55তম বাজেট, 25-26 অর্থ বছরের বাজেটটা। এটার আকার হচ্ছে 7,90,000 কোটি টাকা। রাজস্ব আয় ধরা হয়েছে এখানে 5,64,000 কোটি টাকা। এখানে বৈদেশিক অনুদান পাবো আমরা 5,000 কোটি টাকা। ঘাটতি 2,21,000। জিডিপি প্রবৃদ্ধি 5.5 আর মুদ্রাস্ফীতি 6.5। বাজেট এবং অর্থনৈতিক সমীক্ষা দুইটাতেই কিন্তু এই যে মূল্যস্ফীতি, জিডিপির লক্ষ্যমাত্রা, প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা, এই ইনফরমেশন গুলো কিন্তু থাকে, এটাও থাকে এটাও থাকে। তো অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী একরকম থাকে, বাজেট অনুযায়ী কিন্তু আর একরকম থাকে। দুইটা পাশাপাশি লিখে নোট নোট করবেন আপনারা, তাহলে মনে থাকবে যে বাজেটে কত ধরা হয়েছে এবং অর্থনৈতিক সমীক্ষাতে কত ধরা হয়েছে। তো মোট জিডিপির আকার 62,44,578 কোটি টাকা। এডিপিতে 2,30,000 কোটি টাকা। এটা মোট বাজেটের 29.11%। আর সব থেকে বেশি যে খাতে খরচ করবে সরকার সেটা হচ্ছে জনপ্রশাসন। এবার আমরা দেখবো এই যে জাতীয় বাজেটে করমুক্ত যে আয়সীমা, করমুক্ত আয়সীমা কত ধরা হয়েছে। আয়সীমা, করমুক্ত কথা হলো, কর মানে তো সরকারকে যে কর দিই আমরা, ট্যাক্স ভ্যাট আচ্ছা এগুলো, ম্যাম, এটা হ্যাঁ। মানে আপনি কি বোর্ডটা একটু মানে ক্লিয়ার করতে পারবেন? ক্লিয়ার বলতে? মানে আগের লেখাগুলো মুছে ফেলতে পারবেন? আগের লেখা এগুলো দেখবেন? এই লেখাগুলো দেখবেন নাকি? না ম্যাম,
ইরেজ করতে বলছে, আপনি কর্মুক্ত আয় সীমাটা দেখতে পাচ্ছি না, সেজন্য আর কি। এটা দেখা যাচ্ছে না? করমুক্ত আয়সীমা লেখা হয়েছে, এটা দেখা যাচ্ছে না? না ম্যাম, কেন? দেখা না গেলে তো প্রবলেম। আগের লেখাটাই দেখা যাচ্ছে, পরে দেখা যাচ্ছে না। মানে পরিবহন ও যোগাযোগ খাত পর্যন্ত দেখতে পাচ্ছি। আমি স্ক্রল করে নিচে নেমেছি, এটা দেখা যাচ্ছে না। না ম্যাম। ম্যাম ওনার মোবাইলে হচ্ছে স্ক্রল করে নিচে নামতে হবে, তাহলে হ্যাঁ, আপনারা সব দেখতে দেখতে পাবেন। পাচ্ছেন? হচ্ছে। আর চাইলে একটু জুম করে নিতে পারো, যদি না দেখা যায় বড় করে নেওয়া যায় স্ক্রিনের বাকিরা উপর। কি দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে করমুক্ত আয়সীমা, এখানে বিষয় বোঝা হচ্ছে আমরা যেটা কর দিতে হয়, এখন কি পরিমাণ আয় করা পর্যন্ত আমরা করটা মওকুফ হবে বা কর দিতে হবে না। তো একেবারে যাদের অল্প আয়, তারাও যদি কর দেয় তাহলে তাদের সমস্যা হবে। এটার কথা চিন্তা করে যে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ সরকার ঠিক করে দেয়, তার বেশি যে আয় করবে তাকে হচ্ছে কর দিতে হবে। তো কোন আয় পর্যন্ত আমরা করটা মুক্তি পাবো, কর থেকে মুক্তি পাবো, সেটা সরকার ঠিক, এটাকে বলা হয় যে করমুক্ত আয়সীমা। মানে ওই আয়সীমা পর্যন্ত আমাকে কর দিতে হবে না। তো এখানে হচ্ছে আমাদেরকে দেখতে হবে হচ্ছে করদাতার ধরন এবং সে কত পর্যন্ত আহ ইনকাম করলে তাকে কর দিতে হবে না, তার থেকে বেশি যখন সে ইনকাম করবে তখন তাকে কর দিতে হবে। তো এক পাশে আমরা লিখবো হচ্ছে করদাতার ধরন, করদাতার ধরন এবং আয়সীমা এই পাশে। আয়সীমা। 4 ক্যাটাগরিতে ভাগ করেছে এবার। প্রথমটা হচ্ছে সাধারণ করদাতা। যারা সাধারণ করদাতা হবে তাদের আয়সীমা হচ্ছে 3,50,000 টাকা। হ্যাঁ, 3,50,000। ম্যাডাম, নারীদের ক্ষেত্রে তো এটা 4 লক্ষ না? আচ্ছা, এটা তো সাধারণ বলেছি, ঠিক আছে, সাধারণ বললাম। এখন 2 নম্বরে বলছে মহিলা। মহিলা ও যারা হচ্ছে 65, এটা হবে 65 বছরের ওপরে। 65 বছরের ওপরে, যে সেটা নারীও হতে পারে পুরুষও হতে পারে। একটা হচ্ছে মহিলা হতে হবে ওকে, তাছাড়া হচ্ছে যারা 65 বছরের ওপরে তাদেরকে দিতে হবে হচ্ছে 4 লক্ষ টাকার বেশি ইনকাম করলে, বছরে যদি 4 লক্ষ টাকার বেশি হয় তাহলে তাকে হচ্ছে ট্যাক্স দিতে হবে বা ট্যাক্সের আওতা, মানে ইনকাম ট্যাক্সের আওতাধীন হবে সে। 3 নম্বর যে ক্যাটাগরি সেটা হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তি। প্রতিবন্ধী ও এখানে হচ্ছে তৃতীয় লিঙ্গ সম্প্রদায় যারা আছে তাদের, কেউ যদি প্রতিবন্ধী হয় অথবা কেউ যদি তৃতীয় লিঙ্গী ব্যক্তি হয় তাহলে তার হচ্ছে 4,75,000 টাকা। 4,75,000 টাকার বেশি যদি তার ইনকাম হয় বাৎসরিক, তখন তাকে ইনকাম ট্যাক্স দিতে হবে। সর্বশেষ এবং 4 নাম্বার যে ক্যাটাগরি সেটা হচ্ছে গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। গেজেটেড মুক্তিযোদ্ধা, সে যদি মুক্তিযোদ্ধা হয় এবং সে যদি গেজেটেড থাকে, গেজেট সরকারের গেজেটেড ভুক্ত থাকে, তাহলে তার হচ্ছে হবে 5 লক্ষ। তাহলে সব থেকে বেশি সুবিধা তাদেরকে দেওয়া হয়েছে, গেজেটেড মুক্তিযোদ্ধা যারা তারা। এরপরে যারা বেশি সুবিধা পাবে তারা হচ্ছে প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের। মহিলা ও 65 বছরের ওপরে 4 লক্ষ টাকা, আর সাধারণ করদাতার হচ্ছে 3,50,000 কোটি টাকা। এই সাধারণের এইটা আসে অথবা হচ্ছে মহিলাদের এইটা বেশি আসে। তারপরে যেহেতু 4টা ক্যাটাগরি, 4টাই মনে রাখা উচিত। সর্বনিম্ন হচ্ছে 3,50,000 আর সর্বোচ্চ হচ্ছে 5 লক্ষ।
বাজেট থেকে এটাই। আরো কিছু ইনফরমেশন আছে, একটু মুখে মুখে আমি বলে দিই। একটা জিনিস কিন্তু আমি বলেছি যে বাজেটের আকার এবং জিডিপি কিন্তু এক না। জিডিপি বলতে একটা বাজেট হচ্ছে যে সরকার একটা বছরে কি পরিমাণ খরচ করবে, হ্যাঁ, তার হিসাব, মানে আয় ব্যয়ের হিসাব সরকারের। কিন্তু জিডিপিটা কি? জিডিপি হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে এক বছরে সরকার যে পরিমাণ অর্থনৈতিক কর্মকাণ্ডের দ্বারা উৎপাদন করবে, সে উৎপাদিত দ্রব্য সামগ্রী বা সেবা সামগ্রীর যে আর্থিক মূল্য হবে সেটাকে বলা হবে জিডিপি। আমরা তো জিডিপি প্রবৃদ্ধির হার দেখেছিলাম, যে আমি এতক্ষণ যেগুলো বললাম সেগুলো কিন্তু পড়তেই হবে। এখন যেটা বলছি অতিরিক্ত বিষয়, যে জিডিপির প্রবৃদ্ধি কত ছিল? 5.5 না, 5.5 5%। শতাংশ। জি। হ্যাঁ, তো এখানে আবার আলাদা আলাদা কিন্তু সেক্টর দিয়ে দেয়, যে দেখা যায় যে কৃষিতে কত, যদি একটু কঠিন করতে চায়, অথবা শিল্পে কত, এটা বলতে পারে, তাই না? তো কৃষি, শিল্প এবং সেবা, এই তিনটা একটু অতিরিক্ত, যাদের পড়ার ইচ্ছা তারা একটু দেখে রাখতে পারেন। কৃষিতে হচ্ছে 3.97, ঠিক আছে। শিল্পে 4.34% প্রবৃদ্ধির হার, এবং সেবা খাতে 4.51%। এটা অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী কিন্তু এটা অবদান, প্রবৃদ্ধির হার। প্রবৃদ্ধির হার, এটার পাশাপাশি অবদানটাও হচ্ছে, আহ যদি লিখে রাখতে চান সেটাও হবে। এটা তো প্রবৃদ্ধি, কৃষির প্রবৃদ্ধি 3.97, আর অবদান হচ্ছে 10.94%। শিল্পে অবদান 37.44%, আর সেবা খাতে অবদান 51.62%। যেহেতু সব থেকে বেশি হচ্ছে সেবা খাতের, তো এটা বেশি গুরুত্বপূর্ণ, এটা অবদান। এরপরে বাজেট কে পেশ করে? হ্যাঁ, এটা যদিও গুরুত্বপূর্ণ না, আমাদের যে বর্তমান অর্থ উপদেষ্টার নাম কি জানে? ডক্টর সালেউদ্দিন আহমেদ। হুম, সালেউদ্দিন আহমেদ। আর এটার প্রতিপাদ্য বিষয় ছিল হচ্ছে বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা করার প্রত্যয়। এটা হচ্ছে এটার প্রতিপাদ্য বিষয়। প্রত্যেক বছরই হচ্ছে যখন বাজেট দেয়া হয়, প্রতি বছরই একটা বিষয়কে বেশি গুরুত্ব দেওয়া হয়, ওইটা অনুসারে হচ্ছে প্রতিপাদ্য করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়। মোটামুটি ভাবে এগুলো জানলেই হবে, আর অতিরিক্ত কোনো কিছু জানার দরকার নাই। অতিরিক্ত কিছু লিখে দিলে ওইটা আবার বেশি বার্ডেন হয়ে যাবে। তো এরপরে আমরা একটু দেখবো যে অর্থনৈতিক সমীক্ষায়, হ্যাঁ, আমরা এখন তো বাজেট দেখলাম, এরপরে অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী যে সকল তথ্যগুলো আছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। অর্থনৈতিক সমীক্ষা 2024, এটা কিন্তু চূড়ান্ত প্রতিবেদন, প্রাথমিক প্রতিবেদন না, চূড়ান্ত প্রতিবেদনের পরে এই তথ্যগুলো দেওয়া হয়েছে। এই অর্থনৈতিক সমীক্ষা প্রকাশ করে কে? এটা প্রকাশ করে হচ্ছে অর্থ মন্ত্রণালয়, প্রকাশ করে অর্থ মন্ত্রণালয়। এই অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? জানা আছে কারো জনসংখ্যা বৃদ্ধির হার? 1.33%। 1.33%। জনসংখ্যার ঘনত্ব
1171 জন। হ্যাঁ, এটা হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে, প্রতি বর্গ কিলোমিটারে। বাংলাদেশের আয়তন কত? মোট আয়তনকে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে এই ঘনত্বটা পাওয়া যায়। এরপরে হচ্ছে নারী পুরুষের অনুপাত। নারী পুরুষের অনুপাত, এটার মানে হচ্ছে 100 জন পুরুষের বিপরীতে নারী কতজন, অথবা 100 জন নারীর বিপরীতে পুরুষ কতজন, অনুপাত। তো আগে আচ্ছা, এই যে নারী 100 জন নারীর বিপরীতে হচ্ছে পুরুষ হচ্ছে 96.3 জন। মানে এটা এই হিসাবে বোঝা যায় যে একটা দেশে হচ্ছে নারীর পরিমাণ বেশি নাকি পুরুষের সংখ্যা বেশি। তো আমাদের দেশে অনেক বছর থেকেই হচ্ছে পুরুষের তুলনায় একটু পরিমাণ বেশি নারীর। এটাকে বলা হচ্ছে নারী পুরুষের অনুপাত। মুদ্রাস্ফীতি, এই যে অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী আমরা বাজেটে কি দেখেছিলাম, মূল্যস্ফীতি কত ছিল? 6.5 না? বাজেটে ছিল 6.5, কিন্তু এই যে অর্থনৈতিক সমীক্ষা 2024-এ মুদ্রাস্ফীতি বলা হচ্ছে অনেক বেশি, 9.78%। সাক্ষরতার হার, সাক্ষর জ্ঞান যাদের আছে সেটার শতকরা হার হচ্ছে বাংলাদেশে সাক্ষরতার হার খুব খারাপ না, 77.9%। এটা হচ্ছে সাক্ষরতার হার। মাথা পিছু আয় কত এখন আমাদের? মাথা পিছু আয় 2675 মেবি এরকম। ওটা তো মাথা পিছু আয় না, মাথা পিছু জিডিপি। মাথা পিছু আরো বেশি হবে ম্যাডাম। 2738 ইউএস ডলার। ইউএস ডলার এটা। আর মাথা পিছু জিডিপি, এই দুইটা কিন্তু আলাদা। আমাদের যে এক বছরে যে জিডিপির পরিমাণ, সেটা আবার জনসংখ্যা দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা হচ্ছে 2625 মার্কিন ডলার। মাথা পিছু আয়, মাথা পিছু জিডিপি পাশাপাশি লিখলাম যেন দুইটা আলাদা, এটা মনে থাকে। এখন জিডিপির প্রবৃদ্ধির হার, জিডিপির প্রবৃদ্ধির হার কত পড়লাম আমরা বাজেটে? 5.5। 24 সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী ছিল হচ্ছে 4.22%। আমরা খাত বা সেক্টর দেখলাম না, কয়টা খাতের কথা বলেছিলাম? জিডিপি হিসাব করতে আমাদের খাতের যে হিসাব করা হয় সেটা 3টা। হচ্ছে 3টা না, 19টা। প্রধান হচ্ছে 3টা, 19টি খাত। অর্থনীতিতে জিডিপি মানে অর্থনৈতিক কর্মকাণ্ড বা বাংলাদেশে কি পরিমাণ অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে সেগুলোকে আলাদা আলাদা সেক্টরে ভাগ করা হয়। এই সেক্টর গুলাকে ভাগ করা হয় 19টা খাতে। এগুলোর আবার উপসেট আছে অনেক, একটা সেক্টরের ভিতরে নয়। যেমন কৃষি খাত, যে কৃষি খাতের ভিতরে আছে কৃষি খাতে হচ্ছে মৎস্য খাতও আছে, আবার বনজ আছে। এরপরে যে মূল যে কৃষি আমাদের ধান গম এগুলো মানে শস্য, সেটার একটা। এইরকম ভাবে প্রত্যেকটা শিল্পের মধ্যে অনেক ধরনের ভাগ আছে। আরএনজি আছে, নিটোয়ার আছে, এরপরে ভারী যে যন্ত্রাংশ শিল্প সেগুলো আছে, প্লাস্টিক শিল্প আছে, আলাদা আলাদা ভাগ আছে না। তো মূল যে খাতগুলো সেটা হচ্ছে 19টায়। 19টার ভিতরে আবার উপখাত আছে, আরো অনেক সাব সেক্টর আছে। তো মূল খাত হচ্ছে, মোট খাত 19টা, এর মধ্যে প্রধান যে হিসাবে ধরা হয় সেটা হচ্ছে 3টা। যে 3টার কথা বলেছিলাম ওইটাই হচ্ছে প্রধান, হচ্ছে 3টা। কি কি 3টা? একটা হচ্ছে কৃষি, আর একটা কি বললাম, শিল্প, আর একটা মনে নাই, এখনই তো লিখ। সেবা। একটা হচ্ছে কৃষি, প্রশাসন, আরেকটা শিক্ষা, প্রযুক্তি, পরিবহন শিল্প, নাকি? আর ও, একটা হচ্ছে সেবা। কৃষি, শিল্প আর সেবা।
অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী দারিদ্র্যের হার কত? বাংলাদেশে বর্তমানে দারিদ্র্যের হার কত? দারিদ্র্যের হার 18.7%। আর অতি বা চরম দারিদ্র্যের হার, চরম দারিদ্র্যের হার আরে আরে অন্য রোডে পাঠায় দিও। এখানে তো এটা 5 দশমিক সম্ভবত 4 না 8 এইরকম কিছু একটা হবে। এই ইনফরমেশনটা একটু দেখে নেবেন যে অতি বা চরম দারিদ্র্যের হার কত। ধরুন অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী যে প্রধান খাত সমূহের অবদান, এটা কিন্তু আগেই লিখে দিয়েছি যে প্রবৃদ্ধির হার কত আর অবদান কত, যে কৃষিতে কত, এই যে উপরে হ্যাঁ কৃষিতে ছিল 3.97%। ম্যাম অতি দারিদ্র্যের হারটা কত? অতি দারিদ্র্যের হারটা ঠিক মনে পড়তেছে না আমার, হ্যাঁ আমি দেখবো নি, আপনারা একটু দেখেন অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী অতি দারিদ্র্যের হার কত। জালি দিতে তো কম দেওয়া যায় না ভাই, মুখে কইলে তো টেরা গেলা। ছাত্র যে বিড়ি তো কত লিখলাম আমি? 5.7 অথবা 6। আরো জানা নাই আপনাদের মধ্যে? 5.6 হওয়ার সম্ভাবনাই বেশি। তারপরে একটু না চেক করে নেবেন, হ্যাঁ যাতে অ্যাকুরেট ইনফরমেশনটাই জানা ভালো। 5.6 হওয়ার পসিবিলিটি বেশি অতি দারিদ্র বা চরম দারিদ্র্যের হার অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী। তাহলে প্রধান যে 3টা খাত, সেবা, শিল্প এবং কৃষি, এই দুইটার হচ্ছে প্রবৃদ্ধির হার এবং অবদান, এই দুইটাই কিন্তু মানে খুব ভালোভাবে আপনাদেরকে দেখে যেতে হবে। আমি কি আবার ক্লিয়ার করে লিখে দেবো? আবার কি আমি কৃষি এবং হচ্ছে সেবা, শিল্প, এটার প্রবৃদ্ধির হার অবদান লিখে দেবো ভালো করে? জি, লিখে দেন। আচ্ছা ঠিক আছে। প্রধান খাতসমূহের পর্যালোচনা, এটা আলাদা করে নোট সুন্দর করে প্রত্যেকটা। তো এটা হচ্ছে 1 নাম্বার, যদি আমি কৃষি দিই, কৃষি এটার হচ্ছে প্রবৃদ্ধি, প্রবৃদ্ধি হচ্ছে 3.30%। এটা হচ্ছে প্রবৃদ্ধি, কৃষিতে প্রবৃদ্ধি 3.30%। আর এটার হচ্ছে অবদান, অবদান হচ্ছে 10.7%। 11.19%। আর এটা থেকে যে পরিমাণ শ্রমশক্তি নেওয়া হয়, বাংলাদেশের যে শ্রমশক্তি তার কত শতাংশ শ্রমশক্তি এটাতে আছে, এটা হচ্ছে 45.00%। তুমি এখানে হচ্ছে এটা শ্রমশক্তি, শ্রমশক্তি, আর এটা হচ্ছে অবদান। আমাদের মোট যে জিডিপি সেটাতে 11.19% হচ্ছে কৃষির, এটাতে প্রবৃদ্ধি হচ্ছে, মানে কি পরিমাণ আগের তুলনায় এখন ভালো ফসল ফলে বা কৃষি সেক্টরের উন্নতি হচ্ছে, সেটা হচ্ছে 3.30%। কিন্তু শ্রমশক্তি হচ্ছে 45% শ্রমশক্তি কৃষিতে নিয়োজিত বাংলাদেশের। এরপরে হচ্ছে শিল্প, শিল্পতে প্রবৃদ্ধি 3.51%। এখানে হচ্ছে অবদান, আমাদের জিডিপিতে শিল্পের অবদান 37.37%। এটা মনে রাখা সহজ হবে যে দুইটাই 37.37%। আর এটাতে শ্রমশক্তি হচ্ছে 17.00%, মানে 17। কৃষি এবং শিল্পের যদি তুলনা করি দেখা যায় যে বাংলাদেশের মোট শ্রমিকের 45% হচ্ছে কৃষিতে নিয়োজিত, কিন্তু এখান থেকে আমরা অবদান পাচ্ছি মাত্র 11%। অথচ মাত্র 17% শ্রমিক শিল্পে নিয়োজিত, কিন্তু এখান থেকে আমরা অবদান পাচ্ছি হচ্ছে 37.37%। মানে শ্রমিক বেশি কৃষিতে থাকলেও আমাদের আয়টা কোথায় বা অবদানটা কোথায় থেকে আমরা বেশি পাচ্ছি? শিল্প থেকে পাচ্ছি। এরপরে হচ্ছে সেবা, সেবাতে প্রবৃদ্ধির পরিমাণ অনেক বেশি, 0.09%।
এইটার অবদান হচ্ছে আমাদের অর্থনীতিতে বা জিডিপিতে 51.44%। আর এটাতে শ্রমশক্তি হচ্ছে 38.00%। সেবা খাত, সেবা খাতের গুরুত্ব আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। যে দেশ যত উন্নত দেখা যাবে যে সে দেশে সেবা খাতের অবদান বা প্রবৃদ্ধি অনেক বেশি আস্তে আস্তে হবে। সেবা খাতের প্রবৃদ্ধি যত বাড়বে সে দেশের অর্থনৈতিক ভাবে তত উন্নতির দিকে যাবে। এই যে এখানে ম্যাম আমরা একটা সেবা এটা খাতের দিলেই কিন্তু একটা অবদানটা কত আরেকবার একটু বলবেন? অবদান 51.44%, 44%, 51.44% অবদান, অনেক বেশি, অর্ধেকটাই হচ্ছে সেবা খাতের। আর প্রবৃদ্ধিটা কত ম্যাম? হুম, প্রবৃদ্ধি দেখা যাচ্ছে না? প্রবৃদ্ধি না না 5.09%, 5.09%। অর্থনৈতিক সমীক্ষা 2024-এ আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেই তথ্যগুলা নিয়ে একটু বলবো। এটা অর্থনৈতিক সমীক্ষারই গুরুত্বপূর্ণ তথ্য। সবচেয়ে বেশি প্রাথমিক পণ্য রপ্তানি হয়, হ্যাঁ, মানে প্রাথমিক পণ্য বলতে বোঝায় যে আহ অনেকগুলো সেক্টর থাকে, প্রাথমিক, মাধ্যমিক এবং চূড়ান্ত। একটা পণ্যকে 3 ভাগে ভাগ করা যায়, প্রাথমিক পণ্য, তারপরে হচ্ছে মাধ্যমিক পণ্য এবং চূড়ান্ত পণ্য। চূড়ান্ত পণ্য কোনটা? যেটা হচ্ছে আমরা সরাসরি ভোগ করি বাজার থেকে নিয়ে এসে, ওইটা সরাসরি আমরা ব্যবহার করতে পারি বা খেতে পারি, মানে ভোগের জন্য নিয়ে আমরা যে পণ্যগুলাকে, সেটাকে বলা হচ্ছে চূড়ান্ত পণ্য। এই পণ্যগুলা অন্য কোনো জিনিস আবার তৈরির জন্য আমরা ব্যবহার করি না। অনেকগুলো পণ্য আছে বাজার থেকে আমরা কিনি আবার অন্য কোনো জিনিস একটা তৈরি করার জন্য, সরাসরি ওইটা আমরা ভোগ করি না। যে জিনিসটা অন্য কোনো আবার দ্রব্য তৈরির জন্য বাজার থেকে কিনে নেওয়া হয় সেটাকে বলা হয় মাধ্যমিক। আর প্রাথমিক হচ্ছে এইটা, মানে সরাসরি কখনোই ভোগ করা মানে যাবে না সাধারণত। এটা বাজারে থাকেই হচ্ছে যে অন্য কোনো দ্রব্য উৎপাদনের জন্য ওটা বাজারে ছাড়া হয়। এটাকে বলা হয় হচ্ছে প্রাথমিক পণ্য। এই প্রাথমিক পণ্য সব থেকে বেশি রপ্তানি হয় বাংলাদেশের হচ্ছে কৃষিজাত পণ্য। বাংলাদেশ সব থেকে বেশি প্রাথমিক পণ্য রপ্তানি করে কৃষিজাত পণ্য। তাহলে রপ্তানি পণ্য, কিসের শব্দ হচ্ছে? কিসের শব্দ হচ্ছে? আচ্ছা ম্যাম, কারণ মাইক্রোফোন আনমিউট করা। কৃষিজাত পণ্য। আর বাংলাদেশ সব থেকে বেশি জনশক্তি রপ্তানি করে কোন দেশে? তাহলে জনশক্তি রপ্তানি করে মিউট করে রাখেন, তারই থেকে নয়েজ হইতেছে আর কি। ম্যাম এটা সৌদি আরব হইবে না, জনশক্তি রপ্তানি করে? ওটা সৌদি আরব হবে। আমি সবাইকে মিউট করার, এখানে শুধু মিউট মি অপশন আছে, মানে আমাকে ওইটা মনে হয় দেয়া হয়নি। আমি শুধু মিউট মি এখানে দেওয়া আছে, মানে আমি আমাকে শুধু মিউট করতে পারবো। জনশক্তি সব থেকে বেশি রপ্তানি করে সৌদি আরবে। সৌদি আরব অনেক বেশি রপ্তানি করে। যত মানে জনশক্তি রপ্তানি হয় তার 42.92% হচ্ছে সৌদি আরবে। এরপরে হচ্ছে সবচেয়ে বেশি রেমিটেন্স আয় হয়। হুম, সবচেয়ে বেশি রেমিটেন্স আয়, রেমিটেন্স মানে কি? বৈদেশিক মুদ্রা। ওটা যেটা পাঠায়।
রেমিটেন্স মানে কি শুধু বৈদেশিক মুদ্রা? না মানে ম্যাম প্রবাসী আয় প্রবাসে বাংলাদেশের মানুষ যে কাজ করে সেটার কাজ করার পরে যেটা বাংলাদেশে পাঠায় সেই ইনকামটাকে বলা হয় হচ্ছে বা সেই আয়টাকে বলা হয় রেমিটেন্স। মানে ওই বৈদেশিক মুদ্রাটা যেটা আমরা বিদেশ থেকে পাই। এই বিদেশ থেকে কারা পাঠায়? বাংলাদেশের মানুষ ওই দেশে কাজ করে। হ্যাঁ, যারা প্রবাসী আছে ওই প্রবাসীদের আয়টা যখন দেশে পাঠায় যে অংশটা, সেই অংশটাকে বলা হয় রেমিটেন্স। তাহলে সবচেয়ে বেশি রেমিটেন্স আয় পাই যে সৌদি আরবে, সব থেকে বেশি হচ্ছে আমাদের রেমিটেন্স, মানে হচ্ছে যে প্রবাসী আছে মানে রপ্তানি করে জনশক্তি সব থেকে বেশি যায় হচ্ছে সৌদি আরবে। তাহলে সৌদি আরবিতে হওয়ার কথা না, সবচেয়ে বেশি রেমিটেন্স হয় সৌদি আরব থেকে। সৌদি আরবে মানুষ বেশি থাকলে সৌদি আরব থেকে আয় বেশি হবে না? জি। কিন্তু সৌদি আরব থেকে কিন্তু বেশি আয় না। এটা সংযুক্ত হচ্ছে, হ্যাঁ, সংযুক্ত আরব আরব আমিরাত আমিরাত। থেকে। হুম ইউএই, ইউনাইটেড হুম আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাত থেকে। এটার পরিমাণ হচ্ছে 19.3%। 30% হচ্ছে 19.30%। যে এখানেই মানে বোঝা যায় যে আসলে যে দক্ষ শ্রমিক এবং অদক্ষ শ্রমিকের মধ্যে মানে পার্থক্য কি কি এটা, যে সৌদি আরবে 42.92% শ্রমিক যায়। এরপরে দেখা যাবে যে ইউএইতে ওই রকম পরিমাণই যায়, কিন্তু ইউএইতে বেশি টাকা দেয়, সেই কারণে আমাদের রেমিটেন্স আয়টা ওখান থেকে হয়। কিন্তু আহ এছাড়াও তো আরো অনেক দেশ আছে যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, আরব দেশগুলো, সেখানে কিন্তু বাংলাদেশের শ্রমিকরা যায়। তাহলে আরো কিছু শতাংশ হবে, দেখা যায় যে সৌদি আরবে 42%, ইউএইতে আছে আরো হচ্ছে 20%। এরপরে এরকম করে দেখা যাবে যে 80 বা 85% মানুষই হচ্ছে ওই যে আরব দেশগুলাতে আছে। কিন্তু এখান থেকে যে পরিমাণ রেমিটেন্স আয় হয়, আর বাংলাদেশের পশ্চিম ইউরোপের যে সকল দেশে, পশ্চিম ইউরোপের বলতে জার্মানি আছে, ফ্রান্স আছে, ইতালি আছে, গ্রিস, এরপর স্ক্যান্ডিনেভিয়ান কিছু দেশ আছে, ইউকে আছে মানে লন্ডন, এইসব জায়গাতে মাত্র হচ্ছে দেখা যাবে যে 5 থেকে 10% মানুষ আহ যায়, প্রবাসী আছে। তো তারা যে পরিমাণ আয় করে পাঠায়, মাত্র 20, আমি 20ই ধরলাম, মাত্র 20% মানুষ যে আয় করে পাঠায়, তা হচ্ছে 80% মানুষের চেয়ে অনেক গুণ বেশি আয় করে পাঠায়। তো আমাদের দেশের শ্রমিককে এই যে সৌদি আরব বা আরব যে দেশগুলা, সেখানে কিন্তু যে পরিমাণ হচ্ছে পারিশ্রমিক দেওয়ার কথা সে পরিমাণ কিন্তু দেয় না। কিন্তু আমাদের দেশের যে সকল প্রবাসীরা আহ ইউরোপের বিভিন্ন দেশে যায়, এরা সাধারণত শ্রমিক মানে যেই শ্রমিকগুলা সৌদি আরবে যায় বা আহ আরব দেশগুলোতে মূলত যাই, তাদের থেকে দক্ষতার দিক থেকে বেশি, শিক্ষাগত যোগ্যতার দিক থেকে বেশি, এই কারণে তারা কিন্তু পারিশ্রমিকও বেশি পায়। তাহলে সব থেকে বেশি রেমিটেন্স আয় আসে আমাদের সংযুক্ত আরব আমিরাত থেকে, আর জনশক্তি বেশি রপ্তানি হয় সৌদি আরবে। এরপরে হচ্ছে সবচেয়ে বেশি বিনিয়োগ আসে, মানে বাংলাদেশে সব থেকে বেশি বিনিয়োগ করে কারা? জাপান ম্যাম। জাপান। এখন কি জাপান? এখন চীন হইতে পারে। সব থেকে বেশি চায়না। বিনিয়োগ করে হচ্ছে ইউএসএ, যুক্তরাষ্ট্র। জিডিপিতে যে খাতের অবদান সবচেয়ে বেশি, এটা লিখবো না, আপনারা বলেন সব থেকে বেশি অবদান কার, কোন খাতের অবদান? সেবা কৃষি, খাত। সেবা কৃষি না খাতে। সেবা? সেবা 51 কত ছিল? এরপর জিডিপিতে 44। সবচেয়ে বেশি কার? সেবা খাতে। এটাও সেবা খাতের। দেশ হিসাবে সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য দেয়, এটা হচ্ছে জাপান। জাপান। দেশ হিসেবে সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য পাই আমরা সাহায্য দেয়
জাপান। এরপরে সংস্থা হিসাবে এটা তো ছিল দেশ হিসাবে, আর একটা হচ্ছে সংস্থা। সংস্থা হিসাবে সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য দেয় আমাদের হচ্ছে এডিবি। এডিবি এটা হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। আসিয়ানের যে দেশগুলো বা এশিয়ার যে দেশগুলো সেটা নিয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। তো এই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে বাংলাদেশ সংস্থা হিসাবে সব থেকে বেশি সাহায্য পায়, আর দেশ হিসাবে পায় হচ্ছে জাপান থেকে। আর সব থেকে বেশি বিনিয়োগ আসে ইউএসএ থেকে। বাংলাদেশ থেকে যে শিল্পজাত পণ্য সব থেকে বেশি রপ্তানি হয় সেটা হচ্ছে নিটোয়ার। এরপরে বাংলাদেশের সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে কোন দেশে? বাংলাদেশ সব থেকে বেশি মিয়ানমার। ওষুধ রপ্তানি করে মিয়ানমারে। হুম। মিয়ানমারে। এরপরে হচ্ছে পণ্যের পরিমাণের দিক থেকে আমদানি ব্যয় বেশি, মানে একটা বিষয় এখন, যে বাংলাদেশ সব থেকে বেশি আমদানি করে হচ্ছে দুইটা দেশ থেকে, একটা হচ্ছে ভারত, আর একটা কোন দেশ? চায়না। হ্যাঁ, আরেকটা হচ্ছে চায়না, চীন। চীন থেকে। তো ভারত থেকে যে সকল পণ্য সামগ্রী আমদানি করে সেইটার সংখ্যা হচ্ছে বেশি। কি বেশি? সংখ্যা। সংখ্যা। হ্যাঁ। আর টাকার অঙ্কে চায়না থেকে। টাকার অঙ্কে হচ্ছে চায়না থেকে। কারণ দেখা যায় যে ভারত থেকে যে ধরনের যে কোয়ালিটির পণ্য আমরা নিই সেগুলোর দাম কম কিন্তু সংখ্যা অনেক বেশি। যে দেখা যায় যে আমাদের নিত্য প্রয়োজনীয় যে সকল জিনিস, ভোগ্য পণ্য আমরা সরাসরি খাওয়া খাওয়া দাওয়া করি, যেমন চাল আসে, পেঁয়াজ আসে, আহ খাদ্যশস্য অনেকগুলো আইটেম আছে। এরপরে দেখা যায় যে প্রসাধনী সামগ্রী আছে অনেক। এই ধরনের ছোট ছোট জিনিস আমরা হচ্ছে ভারত থেকে নেই, কিন্তু চীন থেকে আমরা কিনি। চীন থেকে আমরা আহ বাংলাদেশের যে দেখা যায় যুদ্ধ অবকাঠামো। বিমান আমরা কোথায় থেকে নিই? একটা যুদ্ধ বিমানের সাথে আমরা যদি আহ পুরা যতগুলা পরিমাণ একটা বছরে চাল ভারত থেকে নেই তারও সমপরিমাণ মনে হয় হবে না একটা যুদ্ধ বিমান ক্রয় করতে। এরপরে সমরাস্ত্র আমরা চায়না থেকে নিই। তাহলে যে সকল পণ্যগুলা আমরা চায়না থেকে নিই সেগুলোর কস্ট আমাদের অনেক বেশি পড়ে, সেই কারণে হচ্ছে টাকার অঙ্কে সব থেকে বেশি আমদানি করি আমরা চায়না থেকে। আর পণ্যের সংখ্যার দিক থেকে বেশি আমদানি করি আমরা ভারত থেকে। ভারত থেকে। চলতি অর্থ বছরে, হ্যাঁ, এই যে আমরা প্রথমে একটা পড়লাম, একটা কন্ট্রাডিক্টরি প্রশ্ন আছে এখানে, প্রশ্নের ধরন দেখে উত্তর দিতে হবে। যে আমরা পড়লাম না যে সব থেকে রেমিটেন্স আয় পাই আমরা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত থেকে, কিন্তু বাংলাদেশ ব্যাংক হঠাৎ করে একটা তথ্য দিয়েছে, সেটা হচ্ছে চলতি অর্থ বছরে বাংলাদেশ সর্বোচ্চ রেমিটেন্স আয় করে হচ্ছে ইউএসএ থেকে। কোথায় থেকে? ইউএসএ থেকে। এটা ইউএসএ হচ্ছে থেকে। কার তথ্য? বাংলাদেশ ব্যাংকের তথ্য। কিন্তু যদি প্রশ্নে বাংলাদেশ ব্যাংক এই কথাটা বলে দেয় তাহলে কিন্তু ইউএসএ হবে না, এই ইউএই হবে না, ইউএসএ হবে। মোটামুটি অর্থনৈতিক সমীক্ষা এবং বাজেট থেকে এর বাইরে আসার সম্ভাবনা কম। যদি কঠিন কোশ্চেন করে ফেলে তখন আসবে হয়তো। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে মানে জানতে হবে, সেটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। এই যে জুলাই গণ অভ্যুত্থান থেকে যে সকলের প্রশ্নগুলা, জুলাই ঘোষণাপত্র আছে। এরপরে জুলাই কেন্দ্র করে কিছু স্মৃতি জাদুঘর হয়েছে। এরপর আমরা জানি যে এই যে 1 বছর পর জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা, মানে 1 মাস ধরে যে অনুষ্ঠানগুলা রয়েছে সেই অনুষ্ঠানমালা কি কি গুরুত্বপূর্ণ দিক ছিল এই অনুষ্ঠানমালায়, সেই দিকগুলো আমরা একটু একেবারে এক নজরে আমরা একটু দেখার চেষ্টা করব। হ্যালো। আর আজকে আপনাদের মধ্যে কেউ একজন আমাকে হচ্ছে ফোন নাম্বার বলেন, আমি একটু লিখে নিই ফোন নাম্বারটা। আমি তাকে হোয়াটসঅ্যাপ করব, মানে আমার যে আমি নোটগুলো লিখেছি আমি দিয়ে দিব। হ্যাঁ ম্যাম, আমি কিন্তু বলবো। তাকে কিন্তু সবাইকে দিয়ে দিতে হবে, যে হ্যাঁ হ্যাঁ, সবাই এটা এনশিওর দেবো করতে হবে। হ্যাঁ। দেবো, সমস্যা নেই।
নাম্বারটা বলেন। 01 01 55 55 90 90 83 83 242 242। 2 আমি বলি 01559083242। হ্যাঁ ম্যাম, কি নামে সেভ করবো? শাশ্বত ম্যাম। আচ্ছা, আমি এখানে লিখলে লেখাটা আমার ফাস্ট হচ্ছে না। আমি অনেক ফাস্ট লিখতে পারি, কিন্তু বোর্ডে লেখা হচ্ছে না। আমি একটু মুখে বলি, আর যেটা লিখেছি আমি সেটা আপনাদেরকে ছবি তুলে পাঠাবো। জুলাই গণ অভ্যুত্থান, হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। জুলাই গণ অভ্যুত্থান, এটার হচ্ছে অপর নাম। এটাকে বলা হয় কি, মনসুন রেভলিউশন বলা হয়, বা শ্রাবণ বিদ্রোহ এটার নাম দেওয়া হয়েছে। যে কোনো একটা দিয়ে দিতে পারে। তাহলে এটার নাম হচ্ছে কি, জুলাই গণ অভ্যুত্থানের অপর নাম মনসুন রেভলিউশন, অথবা বাংলা এটাকে বলা হচ্ছে শ্রাবণ বিদ্রোহ। হ্যাঁ, এখন এই যে 36 জুলাই উদযাপন, এই 36 জুলাই উদযাপন কোথায় হয়? সময় ও স্থান মানিক মে এভিনিউ। এই যে কনসার্টটা হলো 5ই আগস্ট, এটা হয়েছে 2025 সালে। এটার আয়োজক ছিল হচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। কিন্তু মানে এটা পুরা এই আয়োজনটা করার যে সার্বিক যেই মানে মানে আয়োজক ছিল, আয়োজক বলতে টাকা পয়সা দিয়েছে বা অর্থ বিষয়ে যে সাহায্য সহযোগিতা সেটা করেছে যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। কিন্তু আয়োজনটা মানে কোন শিডিউলে হবে, কি কি হবে, কাকে ডাকা হবে, এই সব যে ব্যবস্থাপনাগুলা সেটা করেছে হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আন্ডারে। ঠিক আছে? মানে আয়োজক হচ্ছে যে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে, যার হচ্ছে লায়াবিলিটি নিয়েছিল তারা, কিন্তু এটা কাকে দায়িত্ব দিয়েছিল পালন করার জন্য? বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে। আর এটার প্রধান আকর্ষণ ছিল হচ্ছে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র। মানে এই অনুষ্ঠানের শুরুতেই কি করে প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্রটা পাঠ করে। জুলাই ঘোষণাপত্রটা কিন্তু খুব 3 স্টার আমাদের জন্য। 3 স্টারের পরে যদি থাকে 5 স্টার জুলাই ঘোষণাপত্র। যে জুলাই গণঅভ্যুত্থানটা কি? জুলাই গণঅভ্যুত্থান হচ্ছে 2024 সালের জুলাই যে গণঅভ্যুত্থানটা হয়, সেটা হচ্ছে রাষ্ট্রীয় এবং সাংবিধানিক একটা স্বীকৃতি দেওয়া। সাংবিধানিক যদি দলিলে সেটা উল্লেখ না থাকে, তাহলে তো এটা কালের পরিক্রমায় অনেক সরকার, পরবর্তী সরকারে সেটা অস্বীকার করতে পারে। তাই সাংবিধানিক এটার একটা স্বীকৃতি তো প্রয়োজন। এটাকে বলা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। এটাকে কি রাষ্ট্রীয়ভাবে এবং সাংবিধানিকভাবে একটা স্বীকৃতি দেওয়া হয়েছে। এটাই হচ্ছে জুলাই ঘোষণাপত্র। এটা পাঠ করেন কে? পাঠ করেন আমরা সবাই দেখেছি যে আমাদের প্রধান উপদেষ্টা এটা পাঠ করেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা এই অনুষ্ঠানটা কোথায় হয়েছিল? জাতীয় সংসদের মানে সংসদ ভবনের হচ্ছে দক্ষিণ প্লাজা, যেটা যে জায়গাটা, সেই জায়গাটা এটা। এটার দফা ছিল কয়টা দেখি বললেন তো আপনারা? কয়টা 28 দফা ছিল? 28টা 28 দফা ছিল, হ্যাঁ। এর প্রথম 21 দফাতে আমাদের মুক্তিযুদ্ধ থেকে জুলাই পর্যন্ত যতগুলা গণ অভ্যুত্থান বা আন্দোলনের মাধ্যমে আমাদের দেশের দাবি আদায় হয়েছে, সেগুলোর পর্যায়ক্রমে আহ ইতিহাসগুলো লেখা হয়েছে। যে মুক্তিযুদ্ধ থেকে গণতান্ত্রিক যতগুলো সংগ্রাম হয়েছে জুলাই গণ অভ্যুত্থান পর্যন্ত, সেগুলো 21 দফা পর্যন্ত বলা হয়েছে। এরপরে যে জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে স্মৃতি জাদুঘর তৈরি করা হয়েছে। স্মৃতি জাদুঘরটা আমরা জানি শুরু থেকে বলা হচ্ছিল যে সাবেক প্রধানমন্ত্রীর যে বাসভবন, যেটাকে আমরা গণভবন নামে চিনি, যেটা যে 5ই আগস্টে আমরা গণভবনের ভিতর প্রথম দেখতে পাই, তো সেই জায়গাটাকেই করা হয়েছে কি আমাদের স্মৃতি জাদুঘর। এটা অবস্থিত হচ্ছে শেরেবাংলা নগরে, ঢাকা। সংরক্ষণ, এখানে কি কি সংরক্ষণ থাকবে এই স্মৃতি জাদুঘরটা? জাদুঘরে তো জাদুঘর মানে কি, মহফেজখানা, মানে কিছু সংরক্ষণ করা হয়। তো এখানে সংরক্ষণ থাকবে হচ্ছে 2024 সালের গণ অভ্যুত্থানের যে ইতিহাস, সংগ্রাম, কারা কারা শহীদ হলো, এবং বিজয়ের যে দলিল, মানে আমাদের এই যে ঘোষণা, জুলাই ঘোষণাপত্র যেটা করলো, সাংবিধানিক স্বীকৃতি দিল, সবকিছু এই জাদুঘরে সংরক্ষণ থাকবে। আর এটা তত্ত্বাবধান করবে হচ্ছে আমাদের সংস্কৃতি বিষয়ক যে মন্ত্রণালয় রয়েছে, সেই মন্ত্রণালয়টা। এখন এই 1 মাস ব্যাপী যে অনুষ্ঠানটা হয়েছিল সেটাকে বলা হচ্ছে জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠান মালা। এটা 1লা জুলাই থেকে তার পরের মাসের আগস্টের 5 তারিখ পর্যন্ত, মানে 2025 সালের 1লা জুলাই থেকে 5ই আগস্ট, এই তারিখটা কিন্তু দুটাই গুরুত্বপূর্ণ, যে কত তারিখ থেকে কত তারিখ। যে 1লা জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত, এটা কিন্তু 16ই জুলাই থেকে না বা 17ই জুলাই থেকে না, একেবারে 1লা জুলাই থেকে এটা হয়েছে। সভাপতি ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই স্মৃতি উদযাপন যে কমিটি, এটারও কিন্তু উনি সভাপতি।
যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে এই অনুষ্ঠানমালা থেকে, সেটা হচ্ছে শহীদ স্মরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি চালু। জাতীয় বিশ্ববিদ্যালয় বলতে যে জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে, আমরা তো জানি যে ওই পাবলিক বিশ্ববিদ্যালয় ছাড়া যেগুলো সরকারি যে কলেজের আন্ডারে যে সকল অনার্স যারা পড়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে, এই যে সকল শিক্ষার্থীগুলা, এদের শিক্ষাবৃত্তি চালু। তথ্যচিত্র তৈরি করা হবে। শ্রাবণ বিদ্রোহ মানে আমাদের মনসুন বিদ্রোহ, 36শে জুলাই আন্দোলন, এটা নিয়ে তথ্যচিত্র নির্মাণ করা হবে, মানে কি কি ঘটেছিল এগুলা নিয়ে। এরপরে হচ্ছে পোস্টার ডিজাইনটা কে করেছে? শহীদ স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালার শিল্পীর নাম হচ্ছে দেবাশিস চক্রবর্তী। এগুলো না আমাদের জানলেও চলবে, না জানলেও চলবে, এরকম মানে খুব গুরুত্বপূর্ণ বিষয় না, কিন্তু এগুলো প্রশ্ন দিয়ে দেয় যে আহ জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালার হচ্ছে পোস্টার ডিজাইনটা কে করেছিল। যেমন ওই যে আমরা আগের টার্মে কি দেখতাম, যখন হচ্ছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, যে কোনো একটা বই বের হলো, এই বইয়ের প্রচ্ছদ কে করেছে, এরকম প্রশ্ন হয়েছে না? প্রচ্ছদ ডিজাইন কে করেছে? এখন এটার একটা ওয়েবসাইট চালু করেছে, এই জুলাই মাসে একটা ওয়েবসাইট চালু করেছে। সে ওয়েবসাইটের নাম হচ্ছে জুলাই ফরএভার .অর্গানাইজেশন। এটা দিয়ে যদি সার্চ করা হয়, তাহলে পুরা এই যে অনুষ্ঠানটা উদযাপন করা হলো 1 মাস ব্যাপী, সবকিছু যা যা তথ্য সবকিছু আমরা এখানে পাবো। এবং এটা নিয়ে কিছু তথ্য, সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস, খুবই গুরুত্বপূর্ণ। জুলাই গণ অভ্যুত্থান দিবস হচ্ছে 5ই আগস্ট। বাংলাদেশের যে দিবসগুলো আছে সেগুলোকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়। ক শ্রেণী, খ শ্রেণী, গ শ্রেণী, এরকম। ক শ্রেণী যেগুলো সবাইকে একেবারে পালন করতে হবে, সাধারণত এগুলো সরকারি ছুটি ঘোষণা করা হয়, প্রত্যেকটা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে এই দিবসটা পালন করতে হয়। জুলাই গণ অভ্যুত্থান দিবস কত? 5ই আগস্ট। কত? পাঁচ 5 আগস্ট। 5ই 5 আগস্ট আগস্ট হচ্ছে ক শ্রেণীভুক্ত। কি শ্রেণীভুক্ত? ক শ্রেণীভুক্ত। ক শ্রেণীভুক্ত, মানে এটা সবাইকে, দেশের সবাইকে হচ্ছে এই দিবসটা পালন করতে হবে, বাধ্যতামূলক। হ্যাঁ, তাহলে আমাদের আচ্ছা ম্যাম, এই গণঅভ্যুত্থান দিবস 5ই আগস্ট। এরপরে হচ্ছে জুলাই পোস্টার শহীদ দিবস, এটা কিন্তু ডিজাইনটা কে গণঅভ্যুত্থান করে? দিবস। আরেকটা হচ্ছে পোস্টার জুলাই, ডিজাইনটা ম্যাম, কি বুঝলাম না? ওই যে জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানের পোস্টারটা কার নাম যেন বললেন? প্রস্তাব, পোস্টার। ও পোস্টার, এটা হচ্ছে ডিজাইনার। দেবাশিস চক্রবর্তী। দেবাশিস চক্রবর্তী। হুম, একটা বললাম আমরা গণ অভ্যুত্থান দিবস 5ই আগস্ট, ক শ্রেণীভুক্ত। আর এবার হচ্ছে জুলাই শহীদ দিবস, মানে প্রথম যেই দিন জুলাইয়ের শহীদ, কত তারিখ? 16 জুলাই। কে শহীদ হয়েছিল? আবু সাইদ। হ্যাঁ, এটা হচ্ছে সারা দেশে আমরা জুলাই শহীদ দিবস হিসেবে পালন করব। এটা হচ্ছে খ শ্রেণীভুক্ত। খ শ্রেণীভুক্ত এটা জুলাই শহীদ দিবস। আর শুধুমাত্র বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল কি আবু সাইদ, আমরা জানি, সেই কারণে ওরা এটাকে জুলাই শহীদ দিবসকে পালন করবে হচ্ছে আবু সাইদ দিবস হিসাবে। এরপরে শহীদের সংখ্যা, এই যে জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠান মালায় যে ঘোষণাটা দেওয়া হয়েছে, জুলাইয়ের একবারে সর্বশেষ সংখ্যা শহীদের, সেই সংখ্যাটা হচ্ছে অনেক কম বেশি, এটা করার পরে লাস্ট যেটা, সেটা হচ্ছে 836 জন। এটার মধ্যে নারী কয়জন? আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। নারী হচ্ছে 10 জন ছিল শহীদের ভিতরে, এবং সব থেকে বেশি এবং স্পর্শকাতর যে জায়গাটা, সেটা হচ্ছে শিশু, 133 জন, অনেক বেশি সংখ্যায়। যে 836 জনের মধ্যে শিশুই হচ্ছে 133 জন। 36 প্রথম নারী শহীদের নাম আমাদের মনে রাখতে হবে, নাইমা সুলতানা, 19শে জুলাই মারা যায়। প্রথম শিশু শহীদের নাম হচ্ছে মোহাম্মদ সিয়াম, বয়স হচ্ছে 15। আমরা জানি হচ্ছে যে আন্তর্জাতিকভাবে শিশু কি, শিশুর সংজ্ঞা হচ্ছে কোথাও কোথাও হচ্ছে 15 বছর, কোথাও কোথাও হচ্ছে 16 বছর, কোথাও কোথাও 17, আবার কোথাও কোথাও 18 বছরও আছে। তো যেহেতু আন্তর্জাতিকভাবে এই বয়সগুলো স্বীকৃত, তো এই 15 বছর এটাও শিশুর কাতারেই পড়েছে। তো মোহাম্মদ সিয়াম এর বয়স ছিল 15। এই মারা যায় আবার 17ই জুলাই। প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ কোথায় তৈরি করা হয়েছে? এটা হচ্ছে নারায়ণগঞ্জে। হ্যাঁ, গণমিনার, বিজয় সরণিতে। এরপরে হচ্ছে উম
জাতিসংঘ স্বীকৃত একটা সংখ্যা আছে শহীদের, সেটা হচ্ছে 1400। এটার পরিমাণ আবার অনেক বেশি। তারা নাম প্রকাশ করেছে 1400 জনের। তাহলে আবু আবু সাইদ দিবস কত তারিখে? এটা এটা কারা ম্যাম পালন করবে? 16ই জুলাই বেগম রোকেয়া 16 জুলাই। বিশ্ববিদ্যালয় পালন করবে। এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবার নিজেদের প্রতিষ্ঠানে বিভিন্ন স্মৃতিস্তম্ভ স্থাপন করেছে, বা ওই স্মৃতিকে স্মরণ করার জন্য আহ, মিনার তৈরি করেছে। যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তৈরি করেছে হচ্ছে অদম্য 24। এরপরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় একটা গেট নির্মাণ করেন, যেটার নাম দেয় হচ্ছে জুলাই 36 গেট। হ্যাঁ, আবু সাইদকে নিয়ে নির্মিত একটি চলচ্চিত্র, কি বলছে নাম, শুট মি আই বেয়ার মাই চেস্ট, মানে তার যে দাঁড়ানোর ইয়াটা ওইটাকে ই করে রাখার জন্য তাকে নিয়ে যে চলচ্চিত্রটা নির্মাণ করা হচ্ছে, মানে নির্মাণ করা হবে, সেটার নাম কি, শুট মি আই বেয়ার মাই চেস্ট। এরপরে ইকোনমিস্টের নাম তো শুনেছি আমরা, এইটা 2024 সালে বর্ষসেরা দেশের তালিকায় দিয়েছে, যার নাম সেটা হচ্ছে বাংলাদেশ। এরপরে গ্রাফিতি, গ্রাফিতি তো এখন আমাদের কাছে পরিচয়, তাই না, দেয়াল চিত্র যেটা, সেটার রাজধানী হচ্ছে গ্রাফিতির রাজধানী ঢাকাকে বলা হচ্ছে গ্রাফিতির রাজধানী। যে কনসার্টটা হয়েছে আমাদের, রাহাত ফাতে আলী খান এসেছিল আর্মি স্টেডিয়ামে, সেটার নাম হচ্ছে ইকোজ, ইকোজ অফ রেভলিউশন। ইকোজ অফ রেভলিউশন। এই তো মোটামুটি ভাবে এগুলো জানলে এখান থেকে হবে। এরপরে একটু সংবিধান নিয়ে আমাদের পড়তে হবে। পঞ্চদশ সংশোধনী এবং ষোড়শ সংশোধনী, আপনারা এই দুইটা সংশোধনী একটু আপনারা একটু এর নেক্সট ক্লাসে একটু দেখবেন, যে পঞ্চদশ সংশোধনী এবং ষোড়শ সংশোধনীতে কি কি বিষয় নিয়ে আলোচনা করেছে, এগুলোর যে কি কি বিষয় চেঞ্জ করেছে এটা আপনাদের দেখার দরকার নাই। বই বের করবেন, সংবিধান চ্যাপ্টার বের করবেন, এরপরে 15 এবং 16 যে সংশোধনী আছে, সেই দুইটার কি কি ধারাগুলো আছে সংশোধনী, মানে এই সংশোধনীতে কি কি বিষয় উল্লেখ করা হয়েছে, বিশেষ করে পঞ্চদশ সংশোধনীতে অনেক বিস্তারিত বিষয় অনেক কিছু দিয়েছিল। কি কি জিনিসগুলো আছে এগুলো আপনারা একটু রিডিং করবেন। এরপরের দিন এই যে পঞ্চদশ এবং ষোড়শ সংশোধনী নিয়ে রিড করা হয়েছে, অনেক কিছু বাদ দেওয়া হয়েছে, অনেক নতুন কিছু সংযোজন করা হয়েছে। এই সংযোজিত বিষয়গুলো আবার গুরুত্বপূর্ণ। আবার আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এভারেস্ট বিজয়, বাংলাদেশিদের এভারেস্ট বিজয়। এখন পর্যন্ত কতজন বাংলাদেশি এভারেস্ট বিজয় করেছে? কতজন, কেউ জানে? এভারেস্ট বিজয়ী কতজন? এখন এভারেস্ট বিজয়ী এটা বলছি তো, এখন এভারেস্ট বিজয়ী কথাটা আবার জানতে হবে, বিজয়ী মানে কি। এভারেস্টের সর্বোচ্চ যে চূড়া সেটাতে যাবে এবং খুব ভালোভাবে নেমে আসবে, এই যে পুরো জার্নিটা যে কমপ্লিট করতে পারবে সে তাকে বলা হয় এভারেস্ট বিজয়ী। কিন্তু কেউ গেল, কিন্তু আসার সময় মারা গেল, অথবা যাওয়ার সময় মারা গেল কোনো অ্যাক্সিডেন্টের কারণে, কোনো দুর্ঘটনার কারণে, কারণ এটা তো অনেক, যত উপরে যাওয়া যায় অক্সিজেন আমাদের যে পরিমাণে প্রয়োজন, ওখানে কিন্তু অক্সিজেন সে পরিমাণে আমরা পাই না। দেখা যায় যে এমন একটা জায়গায় চলে যায় যে নাক দিয়ে, মানে আমাদের বাইরের এবং শরীরের যে পরিমাণ ভারসাম্য থাকা দরকার, এটা না থাকার কারণে দেখা যায় যে নাক দিয়ে, নখের পাশ দিয়ে, ইভেন হচ্ছে চামড়া ফেটে ফেটেও রক্ত বের হয় অনেক সময়। তো খুব ইজি না এই হচ্ছে যে যে কোনো পাহাড়ের মানে উঁচু জায়গায় যাও, যে কোনো উঁচু জায়গায় যাও খুব বেশি সহজ কাজ না। তো অনেকের কিন্তু এই বিভিন্ন কারণে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারে, এরপরে পড়েও যায় অনেকজন। তো যদি সফলভাবে সে জার্নিটা কমপ্লিট করতে না পারে, তখন তাকে কিন্তু বিজয়ী বলা যায় না, তাকে শুধু বলা হয় হচ্ছে আরোহী। কি বলা হয়? আরোহী। তো বাংলাদেশে হচ্ছে এই যে এভারেস্ট বিজয় করেছে যতজন, সেটার সংখ্যা হচ্ছে 6 জন। কতজন? 6 জন।
কিন্তু আরোহী আবার হচ্ছে 7 জন, কারণ একজন হচ্ছে গেছে কিন্তু ফেরত আসতে পারে না, আসার সময় অ্যাক্সিডেন্টে মারা যায়। তাহলে আরোহী 7 জন, বিজয়ী 6 জন। 6 জন। যে মারা যায় তার নাম হচ্ছে মোহাম্মদ খালিদ হুসাইন, তিনি হচ্ছে আরোহী, বিজয়ী নাম। 2013 সালে গেছিল। প্রথম গেছিল হচ্ছে মুসা ইব্রাহিম জি 2010 10। সালে। আর সর্বশেষ যে গেছে তার নাম হচ্ছে ইকরামুল হাসান শাকিল 2025 সালের 19 মে। এরপরে আরেকজন যায় হচ্ছে ডাক্তার বাবর আলী, তার আগে গেছিল 24 সালে। এর মাঝে অনেক বছর কেউ যায়নি। 10-এ গেছে, 11-তে গেছে, 12-তে 2 জন গেছে। এরা আবার হচ্ছে মুসলমান, কি সরি, নারী। একটা নাম জি হচ্ছে নিশাত মজুমদার আর একটা হচ্ছে ওয়াসফিয়া নাজরিন চৌধুরী। এরা 2 জনে 12 সালে, একজন 19 মে, তার কয়েকদিন পরে 26 মে একই সাথে। আর একটা বিষয় হচ্ছে ডক্টর না, এম মুহিত নামের একজন, সে আবার কতবার গেছে, 2বার গেছে। 2011-12। হুম, তো প্রথমে গেছে 11 সালে, পরে হচ্ছে 12 সালে। 12। হুম, তো এই তথ্যগুলো একটু দেখতে হবে এভারেস্ট বিজয়ীদের। নতুন টাকার নোট কয়টা টাকা বাজারে এসছে, এরপরে কিছু নতুন টাকা এসছে, এরপরে হচ্ছে এই টাকায় কি চেঞ্জ করেছে। আমরা জানি টাকায় কারো ছবি থাকে অথবা দর্শনীয় স্থান, ঐতিহ্যগতভাবে যে সকল স্থানগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো অনেক ছবি দেয়া থাকে না। এই জিনিসগুলো কিন্তু চেঞ্জ করা হয়েছে। নতুন টাকার নোটের সামনে পিছনের যে ছবি, এই চিত্রগুলা চেঞ্জ করা হয়েছে কিছু কিছু টাকায়। তো 1 জুন 2025 প্রাথমিকভাবে হচ্ছে 20 টাকা, 50 টাকা এবং 1000। 1000 টাকার নোট সীমিত পরিসরে বিতরণ শুরু হয়। কত তারিখে? 1 জুন 2025। এখন বাংলাদেশে যে টাকাগুলা পাওয়া যায় সেটাকে আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সরকারি নোট আর একটা ব্যাংক নোট। যেগুলো জি ব্যাংক নোট সেগুলো বাংলাদেশ ব্যাংক হচ্ছে টাকা ছাপায় এবং সেগুলোর মালিক বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংকে বিতরণ করে। আর কিছু কিছু টাকা আছে যেগুলোর মালিক হচ্ছে সরকার, এগুলার নিয়ন্ত্রণ করে হচ্ছে অর্থ মন্ত্রণালয়। এবং ব্যাংক নোট যেটা, সেটাতে যে স্বাক্ষরটা থাকে সেটা করে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আর যেগুলো সরকারি নোট, যেহেতু বাংলাদেশ ব্যাংকের আন্ডারে না, সরকারের আন্ডারে, অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে, তা এটা স্বাক্ষর করে হচ্ছে অর্থ সচিব। তো বাংলাদেশের সরকারি নোট হচ্ছে 3টা, একটা হচ্ছে 1, 2 এবং 5 টাকার নোট, এবং যত হচ্ছে পয়সা আছে সেগুলোর মালিক হচ্ছে সরকার। এবং বাকি যে নোটগুলো আছে 10 টাকা, 20, তারপরে হচ্ছে আহ 150, 100, 200, 500 আর 1000, এটাই তো আমাদের, এর বেশি তো আর নাই। এই নোটগুলা হচ্ছে ব্যাংক নোট। তাহলে ব্যাংক নোটের পরিমাণ হচ্ছে আমাদের 7টা, আর সরকারি নোটের পরিমাণ 3টা। ম্যাম ব্যাংক নোট 7টা, কি কি? হ্যাঁ, ব্যাংক নোট 7টা না? হ্যাঁ 7টা, 10 7টা ম্যাম। টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা আর 1000 টাকা। 1000। হ্যাঁ 7টা সরকারি নোট, 1, 2 আর 5 টাকা। হ্যাঁ, এই যে আমরা গ্রাফিতি 2024 ঢাকার দেয়ালে দেয়ালে এবং সারা দেশের অনেক জায়গাতেই কিন্তু এই গ্রাফিতি গুলা অঙ্কন মানে আঁকানো হয়েছে। এই গ্রাফিতি 2024 নামে এগুলা পরিচিত। এই গ্রাফিতি 2024 চিত্রযুক্ত কয়েকটা নোট বের হয়েছে। এই গ্রাফিতি 24 নোট হচ্ছে 3টা। কয়টা? 3টা। একটা হচ্ছে 5 টাকা, একটা হচ্ছে 10 টাকা, আর একটা হচ্ছে 200 টাকা। তো এই 5 টাকা কি ব্যাংক নোট না সরকারি নোট? সরকারি ম্যাম। সরকারি নোট। আর এই দুটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংক নোট। তাহলে জি প্রশ্ন এখানে 3টা হতে পারে। একটা হচ্ছে গ্রাফিতি 2024 চিত্রযুক্ত নোট কয়টা, তাহলে উত্তর হবে 3টা। যদি বলে গ্রাফিতি 2024 সরকারি নোট কয়টা, একটা ম্যাম। একটা। ব্যাংক নোট 2টা। হুম। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নাম কি, বর্তমান গভর্নর? জি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নাম? আব্দুর আহসান রউফ তালুকদার। তালুকদার না তো, মনসুর। ও জি সরি, মনসুর 2024-এ না ছিল সুর, আব্দুর রউফ তালুকদার। 6টা মনসুর, এটা হচ্ছে 13তম। জি 13তম।
আর অর্থ সচিব হচ্ছে ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার। নতুন নোটের সামনে এবং পিছনে যেগুলো, এগুলো একটু নোট করে নিতে হবে। 2 টাকায় আছে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, আর পিছনে আছে রায়ের বাজার বৌদ্ধভূমি স্মৃতিসৌধ, মানে দুইটাই হচ্ছে বুদ্ধিজীবীদের নিয়ে। 14ই ডিসেম্বর যে বুদ্ধিজীবীদের হত্যা করে তাদের স্মরণে যেগুলো নির্মাণ করা হয়েছে, একটা হচ্ছে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, আর একটা রায়ের বাজারে যে বৌদ্ধভূমি আছে ওটাও কিন্তু বুদ্ধিজীবীদের নিয়েই। 2 টাকায় বুদ্ধিজীবীদের, 5 টাকায় হচ্ছে একপাশে সামনে তারা মসজিদ, পিছনে হচ্ছে গ্রাফিতি 24। 10 টাকাতে বাইতুল মোকাররম মসজিদ সামনে, পিছনে হচ্ছে গ্রাফিতি 2024। 20 টাকায় কান্তজির মন্দির পাহাড়পুর বৌদ্ধ বিহার। 50 টাকা আহসান মঞ্জিল শিল্পাচার্য জয়নুল আবেদিনের যে সংগ্রাম একটা চিত্র আছে সেই চিত্রটা। 100 টাকায় 60 গম্বুজ মসজিদ বাগেরহাটের, আর পিছনে আছে হচ্ছে সুন্দরবনের চিত্র। এগুলো হচ্ছে চেঞ্জ করা হয়েছে। 100 টাকাতেও হয়েছে, 50 টাকাতেও হয়েছে, 500 টাকাতেও হয়েছে, আবার 1000 টাকাতেও চেঞ্জ হয়েছে। 1000 টাকায় জাতীয় স্মৃতিসৌধ সাভারের, আর হচ্ছে পিছনে হচ্ছে জাতীয় সংসদ ভবনের দেওয়া হয়েছে। কিন্তু আগে যেটা বের হতো প্রত্যেকটাতেই হচ্ছে বঙ্গবন্ধুর চিত্র দেওয়া থাকতো, মানে ছবি দেওয়া থাকতো। তো ওই ওই যতগুলাতে দেওয়া ছিল সবগুলাই কিন্তু চেঞ্জ করা হয়েছে। তো আজকে অনেক লেট হয়ে গেল লিখে লিখে করতে, যে তো ছবিটা আমি ওই যে নাম্বার নিলাম, আমি যে নোট করেছি সেটা ছবিটা দিয়ে দিচ্ছে। এর পরের দিন বাংলাদেশের আর কিছু অংশ আছে, দিয়ে আন্তর্জাতিক নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন। এর পরের দিন আন্তর্জাতিক হ্যাঁ, আরেকটা বিষয় বলি, যে সাম্প্রতিকের হচ্ছে যে যদি কারো কাছে কোনো বই টই থাকে, অনেক তো সাপ্লিমেন্টারি বই বের হয় পরীক্ষার আগে, তো ওগুলান পড়ে যদি কোনো সমস্যা মনে হয় সেটা নিয়ে যদি আগে থেকে আমাকে মানে মেসেজ করে দেওয়া হয়, তাহলে আমি হচ্ছে ওই বিষয়টা নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসে। ম্যাম, মানে রিসেন্ট যে আমরা মানে 47th এর জন্য যে কারেন্ট অ্যাফেয়ার্স এর বিশেষ সংখ্যাটা বেড়ে হ্যাঁ গেছে, হ্যাঁ হ্যাঁ, এরকম শুধু কারেন্ট অ্যাফেয়ার্স এর না, অনেক তো পাবলিকেশনই বের করে ছোট ছোট। মানে সেখানে ম্যাম বাজেট হিসেবে তারা দেখাচ্ছে হচ্ছে এই মানে 25-26 এর বাজেট, মানে 24-25 বাজেটটাকে তারা দেখিয়েছে, 25-26 এটা তারা কভার করেনি আর। 25-26-এর কভার করেন আগের, সেটা জুন মাসের আগের বের করেছিল কি? না না ম্যাম, এটা ও, রিসেন্ট কিন্তু সেপ্টেম্বরের যেহেতু দিকে আমাদের এটা কি মাস, এটা কয়দিন আগে সেপ্টেম্বর। বাজেট হয়েছে, আমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ তো বাজেট। ওটা না দিলেও তো আমাদের বাজেট পড়তে হবে। ম্যাম, বাজেটে আপনি যে তথ্যগুলো দিলেন সেগুলোই তো মনে হয় এনাফ। হ্যাঁ, এর বাইরে পড়ার দরকার নাই, মাথা নষ্ট হয়ে যাবে, অনেক বেশি ইনফরমেশন মাথায় নিলে মাথা নষ্ট হয়ে যাবে। যেগুলো আছে এগুলো থেকেই প্রশ্ন মানে হয়। এটাই আবার আমরা ভুলে যাই, যে জিডিপির ই কত, হার কত, বা মূল্যস্ফীতি কত। এটা আমি আজকে পড়লাম, 5 দিন পরে একটু কনফিউজড হয়ে যাবে। যেমন আমি অতি দারিদ্র্যের হার মনে করতে পারছিলাম না, যে 5.6 না 5.7, এরকম কনফিউজড হয়ে যায় না আমরা। তো যত বেশি আমরা সংখ্যাটা মাথায় নেব, সংখ্যার তথ্য, তত আমরা তাড়াতাড়ি ভুলে যাব তো, একসাথে অনেকগুলো তথ্য নিলে। অর্থনৈতিক সমীক্ষা এবং বাজেট থেকে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলোই শুধু আপনারা মনে রাখবেন, মুখস্থ করবেন নোট করে। জি। আচ্ছা ঠিক আছে, আর অন্যগুলা রিডিং পড়বেন, একবার রিডিং পড়বেন, তাহলে বুঝবেন যে আমার কি কি আসলে গুরুত্বপূর্ণ। পরের বার তখন স্টার চিহ্ন দিয়ে দিয়ে পড়বেন। আচ্ছা ঠিক আছে, শেষ করলাম।